হিটলার সারাক্ষণবর পর্ব ৩৫ লেখনী আয়েশা। জীবনের চাকা নিজের নিয়মেই ঘুরে চলেছে, কিন্তু কিছু মানুষের ভালোবাসার উষ্ণতা আর দুষ্টুমিগুলো একটুও বদলায়নি। আজ চৌধুরী ম্যানশনে সকাল থেকেই এক হইচই কাণ্ড। নিয়াজ চৌধুরী নিজের ম্যানশনের সব কাজের লোকদের তাড়া দিচ্ছেন। কারণ আর কিছুই নয়, এত বছর পর তার একমাত্র সন্তান শিহাব চিরতরে দেশে ফিরে আসছে। নিয়াজ সাহেবের মনের ভেতর এক চিলতে উৎকণ্ঠা আর একরাশ আনন্দ। হঠাৎ বাড়ির সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ির শব্দ শুনে তিনি ভাবলেন শিহাব হয়তো চলে এসেছে। কিন্তু তার সেই ভাবনাকে ভুল প্রমাণ করে গাড়ি থেকে নামলেন মাহির, মরিয়ম বেগম এবং রাহেলা বেগম। মাহিরের মায়ের মৃত্যুর দিন জানাজা পড়ে মাহির যে চলে গিয়েছিল, তারপর আর এ বাড়িতে পা রাখেনি। নিয়াজ সাহেব তাদের দেখে দ্রুত এগিয়ে আসলেন। রাহেলা বেগমকে বিনীতভাবে সালাম জানিয়ে বললেন, আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছেন? এত বছর পর এই অধমের কথা মনে পড়ল। আসুন, ভেতরে আসুন। তিনি মরিয়ম বেগম ও মাহিরকেও কুশল জিজ্ঞেস করে ড্রয়িং রুমে এনে বসালেন এবং কাজের লোককে ডেকে নাস্তা দিতে বললেন। মাহিরের দিকে তাকিয়ে নিয়াজ সাহেব হালকা হেসে বললেন, তা মাহির বাবা, কি খবর তোমার? একটু তো খোঁজ খবর রাখতে পারো নাকি? মাহির মৃদু হেসে উত্তর দিল, আঙ্কেল, আসলে সময় হয়ে ওঠেনি। তাছাড়া আমি তো সুইজারল্যান্ডে ছিলাম। নিয়াজ সাহেব ওহো বলে রাহেলা বেগমের দিকে ফিরে বললেন, আন্টি, তা হঠাৎ কি মনে করে আসলেন যদি বলতেন? রাহেলা বেগম হেসে উত্তর দিলেন, নিয়াজ, আগামী সপ্তাহে মাইশার বিয়ে। মাইশার আপন বলতে খালা ছিল, সেও তো চলে গেছে। তাই তোমাকে দাওয়াত দিতে আসলাম। তুমি কিন্তু অবশ্যই যাবে বাবা, সাথে তোমার ছেলেকে নিয়ে আসবে। মাইশার বিয়ের কথা শুনে নিয়াজ সাহেব বললেন, ওহ আচ্ছা আন্টি, যাওয়ার চেষ্টা করব। মাহির সাথে সাথে বলে উঠল, না আঙ্কেল, চেষ্টা নয়। আপনারা প্লিজ অবশ্যই আসবেন। কিছুক্ষণ গল্পগুজব ও নাস্তা পর্ব শেষ করে মাহিররা নিজেদের বাসায় ফিরে এল। বাসায় এসে মাহির রুমে ঢুকে দেখে ওয়াশরুমের দরজা আধখোলা। রুবা ভেতরে বসে গুনগুন করে গান গাইতে গাইতে তাদের ছোট বিড়ালছানা কিটিকে গোসল করাচ্ছে। দৃশ্যটা দেখে মাহির ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে দরজায় হেলান দিয়ে বলল, তোমরা মামে আর কতক্ষণ পানির মধ্যে নাচানাচি করবে শুনি? মাহিরের কণ্ঠ শুনে রুবা চমকে পেছনে তাকাল। মাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু লজ্জিত হেসে বলল, চলে এসেছেন? এই নিন, ওকে ধরুন। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর শপিংয়ে বেরোতে হবে কিন্তু। কথাটা বলে রুবা মাহিরের দিকে তাকাতেই দেখল মাহির তার দিকে এক ঘোরলাগা, নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। রুবা নিজের দিকে তাকাতেই লজ্জায় যেন একদম লাল হয়ে গেল। কিটিকে গোসল করাতে গিয়ে রুবা প্রায় অর্ধেক ভিজে গেছে, আর ভেজা কাপড় শরীরের সাথে জড়িয়ে কিছু অংশ স্পষ্ট হয়ে উঠেছে। রুবা তোতলাতে তোতলাতে বলল, এইভাবে কি কি দেখছেন? মাহির এক পা এগিয়ে এসে বলল, এই সময় এমন দৃশ্য না দেখালে পারতে বউ। মাহির কিটিকে আলতো করে কোলে নিয়ে ওয়াশরুমের দরজার বাইরে ফ্লোরে ছেড়ে দিল। রুবা ওয়াশরুমের দরজা বন্ধ করতে যাবে, তার আগেই মাহির ভেতরে ঢুকে ভেতর থেকে সাউন্ডপ্রুফ দরজার লক লাগিয়ে দিল। রুবাকে ওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, বাইরে থেকে আসছি, ফ্রেশ তো হতে হবে। তা একসাথে ফ্রেশ হলে কেমন হয়, বার্ড? রুবা কিছু বলার সুযোগ পাওয়ার আগেই মাহির ওপরের শাওয়ারের কলটা ছেড়ে দিল। ঠান্ডা ঝর্ণার পানির ছাঁটে রুবা কেঁপে উঠতেই মাহির ওকে আরও কাছে টেনে নিল। রুবার কাঁপতে থাকা ভেজা গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল মাহির। এক হাতে রুবার গাল শক্ত করে ধরে অন্য হাত দিয়ে তার শরীরের প্রতিটা স্পর্শকাতর জায়গায় আদরের ছাপ এঁকে দিতে লাগল। এক দীর্ঘ, গভীর চুম্বনের পর মাহির নিজের ভেজা শার্ট আর রুবার সালোয়ার কামিজ আলগা করে দিল। শাওয়ারের ধারাপাতের নিচে শুরু হল তাদের গভীর প্রেমালাপ। রুবার উন্মুক্ত ত্বকে মাহির তার উষ্ণ ঠোঁটের পরশ ছুটিয়ে দিল। পানির মিষ্টি শব্দ আর উষ্ণ আবেগে দুজন দুজনায় বিলীন হয়ে গেল।
বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মাহির রুবাকে তোয়ালে জড়িয়ে একদম কোলে তুলে রুমে নিয়ে এল। রুবাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে নিজেও নতুন ড্রেস পরে নিল। মাহির মুচকি হেসে বলল, সন্ধ্যায় আমরা মাইশার বিয়ের শপিংয়ে বের হব রুবা। আমি ফারহানকে বলেছি ও সরাসরি মলে চলে আসবে। তুমি এখন একটু রেস্ট নাও, আমি খাবার এখানেই নিয়ে আসছি। মাহির রুম থেকে বের হয়ে যেতেই রুবা বালিশে হেলান দিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে একগাল মিষ্টি হাসল। বিকেলে চৌধুরী ম্যানশনের সামনে এসে থামল শিহাবদের গাড়ি। গাড়ি থামতেই মারিয়া আগে আগে গাড়ির দরজা খুলে দৌড় দিল। শিহাব পেছন থেকে চিল্লে বলল, মারি, আস্তে যাও, পড়ে যাবে। গাড়ির শব্দ শুনে নিয়াজ সাহেব নিচতলায় নেমে আসতেই হঠাৎ তার বুকে এসে পড়ল মারিয়া। নিয়াজ সাহেব হাসিমুখে মারিয়ার মাথায় হাত বুলিয়ে স্নেহের স্বরে বললেন, আমার মা, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? মারিয়া অভিমানের সুরে বলল, না বাবা, কিন্তু। কিন্তু কি মা? বল। নিয়াজ সাহেব একটু উদ্বেগ প্রকাশ করলেন। এমন সময় শিহাব সেখানে এসে পৌঁছাল। কেমন আছো বাবা? নিয়াজ সাহেব শিহাবের দিকে না তাকিয়ে রেগে বললেন, রাখ তোর কেমন আছো। আগে বল, আমার মায়ের মন খারাপ কেন? কি হয়েছে ওর? শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে ওর কথা ছাড়ো তো বাবা। যত বড় হচ্ছে তত বাচ্চামো বাড়ছে। রাস্তায় আসার সময় প্রথমে বলল মিষ্টি খাবে, খাওয়ালাম। এরপর ফুচকা খাবে। আমি বললাম এসব রাস্তার খাবার অস্বাস্থ্যকর, এখন খেও না, তোমাকে সেরা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াব। কিন্তু তোমার মেয়ে কি শোনে? মারিয়া এবার আরও আহ্লাদী হয়ে নিয়াজ সাহেবকে জড়িয়ে ধরে বলল, জানো আব্বু, উনি আমাকে বকা দিয়েছেন। আর বলেছেন আমাকে নিয়ে নাকি আর কখনো বাইরেই বের হবেন না বলে। মারিয়া চোখ মুছে ফুঁপিয়ে উঠল। নিয়াজ সাহেব চোখ বড় বড় করে শিহাবের দিকে তাকিয়ে বললেন, তাই বলে তুই আমার মাকে বকা দিলি? তোর কোথাও নিয়ে যেতে হবে না, আমার মাকে নিয়ে আমি ঘুরে বেড়াব। যা, সর সামনে থেকে। এই বলে নিয়াজ সাহেব মারিয়াকে আগলে নিয়ে ভেতরে চলে গেলেন। শিহাব হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করল, এটা কার বাবা? আমার নাকি ওর? দাঁড়াও ম্যাডাম, রুমে দেখাচ্ছি তোমাকে। সন্ধ্যায় ঢাকার সবচেয়ে অভিজাত এবং বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক এর সামনে মাহির আর রুবা গাড়ি থেকে নামল। সামনেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল ফারহান, রাফি আর তিশা। মুরব্বীরা কেউ আজ আসেননি, তারা অন্য আরেক দিন এসে নিজেদের কেনাকাটা করবেন। মাহিরদের আসতে দেখে ফারহান ঘড়ি দেখে বলল, কখন থেকে দাঁড়িয়ে আছি। লেট তোদের এই মেয়েদের জন্যই হয়। মাহির রুবার হাত ধরে হেসে বলল, চল চল, ভেতরে চল। ফারহান পাশ থেকে মাইশার হাত ধরতে যেতেই মাইশা চট করে হাত সরিয়ে নিয়ে মুখ ঘুরিয়ে বলল, ধরবেন না আপনি আমাকে, পচা লোক একটা, হুহু। ফারহান হাঁ হয়ে তাকিয়ে রইল। আসলে আসার পথে ফারহান মাইশাকে বলেছিল যে লেহেঙ্গায় তাকে নাকি মোটা পেতনি লাগবে, সেই অভিমান এখনো কমেনি। রাফি আর তিশা পেছনে পেছনে হাসতে হাসতে ঢুকল। মলে ঢুকে মেয়েদের শাড়ি লেহেঙ্গার সেকশনে পাঠিয়ে দিয়ে ছেলেরা তাদের শেরওয়ানি আর স্যুটের দিকে গেল। মাইশা, রুবা আর তিশা মিলে বিয়ের গায়ে হলুদ, আকদ আর রিসেপশনের জন্য লেহেঙ্গা আর শাড়ি চুজ করতে ব্যস্ত হয়ে পড়ল। এরই মধ্যে মাহিরের ফোনে একটা ইম্পর্ট্যান্ট কল আসায় সে একটু দূরে গিয়ে কথা বলছিল। কথা বলতে বলতে একটা শেরওয়ানির ডিজাইনের দিকে নজর যেতে সেদিকে এগোচ্ছিল। হঠাৎ অসাবধানতাবশত অন্যদিক থেকে আসা একজনের সাথে তার ধাক্কা লাগল। মাহির সঙ্গে সঙ্গে বলল, আই এম সো সরি। অন্য লোকটিও ধাক্কা খেয়ে সরি বলতে গিয়ে মাহিরকে দেখে হঠাৎ আটকে গেল। মাহির ভাই। মাহির অবাক হয়ে সামনে তাকাতেই চিনে ফেলল, শিহাব। তুমি? শিহাব কোনো কথা না বাড়িয়ে মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরল। কেমন আছেন মাহির ভাই? মাহির শিহাবকে ছেড়ে হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর ফিরলে কবে? এই তো আজই আসলাম মাহির ভাই, এখন থেকে দেশেই থাকব। তা আপনি হঠাৎ এখানে? মাহির বলল, ছোট বোনের বিয়ের শপিং করতে আসছি। চল ওদের সাথে দেখা করিয়ে দিই।
মাহির শিহাবের হাত ধরে ফারহানদের দিকে নিয়ে গেল। কি রে, তোদের শপিং হলো? ফারহান পেছন ঘুরে মাহির আর শিহাবকে একসাথে দেখে চোখ কপালে তুলল। শিহাব, তুই এখানে কেন এসেছিস? এবারও কি আমাকে মারতে এসেছিস নাকি ভাই? শিহাব লজ্জিত হেসে হাত জোর করে বলল, না ফারহান ভাই, আপনাকে কিছু করতে আসিনি। আর আমার পুরনো ভুলের জন্য মাফ করে দিন প্লিজ। তারপর মাহিরের দিকে তাকিয়ে বলল, আমি আসি মাহির ভাই, বাসায় বাবা আর বউ অপেক্ষা করছে। শিহাবের মুখে বু শব্দটা শুনে ফারহান আর মাহির একসাথে কোরাসে বলে উঠল, বু। শিহাব হেসে বলল, হুম বু। কেন, কি হয়েছে? ফারহান অবাক হয়ে বলল, তুই বিয়ে করেছিস কবে রে? এই তো মাস কয়েক হলো। তা কার বিয়ের শপিং? মাহির বলল, মাইশা আর ফারহানের বিয়ের শপিং। তুইও আমাদের সাথে জয়েন কর একটু। আর হ্যাঁ, বিয়েতে কিন্তু আসতেই হবে। আজ সকালেই আমরা আঙ্কেলকে দাওয়াত দিয়ে এসেছি। শিহাব বলল, আচ্ছা, কয়েক মিনিটের জন্য জয়েন করছি। এমন সময় রুবা, মাইশা আর তিশা শপিং ব্যাগ হাতে ওদের দিকে এগিয়ে এলো। রুবা বলল, আপনাদের কেনাকাটা শেষ হল? মাইশা শিহাবকে দেখেই চিল্লে উঠল, শিহাব ভাই, আপনি এখানে? শিহাব হেসে বলল, কিরে পিচ্চি, তুইও আছিস দেখছি। কেমন আছিস? আমি খুব ভালো। আমরা সবাই বিয়ের শপিং করতে এসেছি। মাইশা রুবাকে সামনে টেনে এনে বলল, আর এই দেখো, আমাদের গম্ভীর ভাই মাহির ইরশানের ওয়াইফ রুবা ভাবি। শিহাব চোখ বড় বড় করে মাহিরের দিকে তাকাল। মাহির ভাই বিয়ে করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাহির ভাই, আপনি বিয়ে করলেন কবে? মাহির হালকা হেসে বলল, সে গল্প পড়ে শুনবি। এখন চল, এই মেয়ে বাহিনীর মনে হয় খিদে লেগেছে, কোনো ফন্দি এঁটে এখানে আসছে। মাইশা পেট চেপে ধরে বলল, হ্যাঁ ভাইয়া, খুব খিদে লেগেছে। ভাবিরও খিদে লেগেছে, চল না প্লিজ। মাহির রুবার দিকে তাকাতেই রুবা চোখ দিয়ে সম্মতি দিল। মাহির বলল, আচ্ছা চল, এমনিতেও অনেক রাত হয়েছে। শিহাব বিদায় নিয়ে বলল, তোমরা যাও, আমি আসি। অনেক লেট হয়ে গেছে, বাসায় অপেক্ষা করছে। এরপর সবাই মিলে মলের ফুড কোর্টে গিয়ে পেট পুরে ডিনার করল এবং বাসায় থাকা বাকিদের জন্য পার্সেল গুছিয়ে নিল। সবাই আবারও মার্কেট এগিয়ে বসল। এইবার ছেলেরা সহ ওদের সাথে যুক্ত হয়েছে, কারণ এতক্ষণ ঘুরেও তারা একটা কিছুও কিনতে পারেনি, যার জন্য মাহির ওদের বলেছে যে সবাই একসাথে আবারও সবকিছু কিনবে। তা শুনে রাফি আর ফারহান মুখটা বেজার মতো করে বলল, ব্যাস হয়ে গেল, আজকে আমাদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া আর কোনো উপায় নেই। মেয়েদের একটু দেখে আসি মানে যে আমাদের সারা জীবনের ত্যাগের শুরু, তা আমি হাড় হাড় চিনেছি। ফারহান এর কথা শুনে রাফি ও বলল, সে আর বলতি হান, মাহির কালেকশন সেন্টার না বলে সোজাসুজি বলতো না, তোদের ফাঁসির কাষ্ঠে নিয়ে যাচ্ছি। ওখানে পা দেওয়া মানে জীবনের সমস্ত সুখশান্তি আর সময় বিসর্জন দেওয়া। ফারহান, কাগজে-কলমে আমাদের পুরুষ মানুষ বলা হলেও মেয়েদের কালেকশন সেন্টারের সামনে আমরা শুধুই কিছু জ্যান্ত সোফা আর শপিং ব্যাগ বহনকারী ট্রলি। রাফি, আজকের সূর্যটা মনে হয় শেষবারের মতো দেখে নিলাম। হান, অন্তত ওখানকার ট্রায়াল রুমের সামনে একটা আরামদায়ক চেয়ারের ব্যবস্থা করে দিস দোস্ত। এই বলে দুজনই একসাথে দীর্ঘ শ্বাস ফেললে। এদের দুজনকে পিছনে ফিসফিস করতে দেখে মাহির বলল, কি তোদের কি হল? হ্যাঁ তাড়াতাড়ি আয়। মাহির এর কথা শুনে রাফি বললে, হো কি হল, আমাদের জলাজ্জলি দেওয়ার ব্যবস্থা করে বলছে, কি হল চল। এই বলে ওরা যেতে লাগল। প্রায় আধা ঘণ্টা ধরে তিশা আর রুবা মাইশাকে বিয়ের শাড়ি পছন্দ করাতে পারছে না। রুবা ক্লান্ত হয়ে শেষবারে মতো বলল, এইবার আর পছন্দ করে দিব না। এই বলে রুবা আবারও শাড়ির কালেকশনগুলো উল্টেপাল্টে দেখতে লাগল। সেলসম্যানের হাত থেকে একটা জমকালো কাটওয়ার্ক করা ল্যাভেন্ডার রঙের কাঞ্জিভরম শাড়ি তুলে নিয়ে মাইশার চোখের সামনে ধরল। মাইশা, এই শাড়িটা দেখত, কালারটা কত ইউথফুল আর ডিসেন্ট। বিয়ে বা রিসেপশনের পর কোনো গ্র্যান্ড দাওয়াতে পড়লে তোকে জাস্ট ডাইনামাইট লাগবে। রুবা বেশ একগাল হেসে বলল। মাইশা নাকের ডগা কুঁচকে হাত দুটি বুকের কাছে ক্রোশ করে দাঁড়াল।
শাড়িটার দিকে একনজোর তাকিয়েই এমন ভাব করল যেন বিষাদময় কিছু দেখে ফেলেছে। উফ ভাবি, ল্যাভেন্ডার, এই কালারটা এখন এত কমন হয়ে গেছে না? রাস্তাঘাট থেকে শুরু করে ফেসবুকের রিলস, সব জায়গায় সবাই এই কালার পরে ঘুরে বেড়াচ্ছে। আমার একদম পেতনির মতো লাগবে এতে। না না, এটা বাতিল। রুবা দমে না গিয়ে সেলসম্যানকে বলল আরেকটা প্রিমিয়াম ক্যাটালগ বের করতে। এবার সে একটা খাঁটি বেনারসি সিল্কের রাজকীয় লাল সোনালি শাড়ি মাইশার গায়ের সাথে ধরে বলল, তাহলে এটা দেখ। ট্রেডিশনাল ব্রাইডাল লুক। লাল শাড়িতে বাঙালি মেয়েদের চেয়ে সুন্দর আর কাউকে লাগে না। মাইশা তা দেখে মুখ বাঁকিয়ে চোখ বড় করল, ওরে বাবা! লাল! ভাবি, আমি কি রক্তচোষা ভ্যাম্পায়ার নাকি যে এত লাল জামা পরব? এই শাড়িটার ওজন যা, মনে হচ্ছে এটা পরলে আমি ওখানেই কাইত হয়ে পড়ে যাব। দাঁড়াতেই পারব না। ও গড, তোমার চয়েস এত ব্যাকডেটেড কেন ভাবি? পাশে দাঁড়িয়ে এতক্ষণ আশার আলো বুক বেঁধে দাঁড়িয়ে থাকা ফারহান এবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মাইশার এমন একের পর এক ফালতু অজুহাত আর ড্রামা দেখে ফারহান নিজের কপালে সজোরে এক চাপড় মেরে হাহুতাশ করে বলে উঠল, ওরে আমার মহারানী রে! ল্যাভেন্ডারে নাকি পেতনি লাগবে, আর লালে লাগবে ভ্যাম্পায়ার। তোকে কি আমি মহাকাশচারীর স্যুট কিনে দেব, নাকি মঙ্গলগ্রহ থেকে এলিয়েনদের স্পেশাল কোনো কালার আনিয়ে দেব? 2 ঘণ্টা ধরে এই শোরুমের সব কালেকশন উল্টে ফেলা হলো। দোকানের সেলসম্যানদের পেটে ক্ষুধা লেগে মুখে গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেছে। তাও নাকি ম্যাডামের মনপুতো কিছু মেলে না। আমি কোন পাপে এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছি রে ভাই? মাহির ভাইয়ের মতো গম্ভীর হয়ে বেঁচে থাকাটাই মনে হয় ভালো ছিল। এই মেয়ে শপিং শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমার মাথার চুল সব পেকে সাদা হয়ে যাবে। হে উপরওয়ালা, আমাকে একটু ধৈর্য দাও। না হলে এই শপিং মলের কোনো পিলারের সাথে আমাকে বেঁধে রাখার ব্যবস্থা করো। রুবার ক্লান্ত চেহারা আর মাইশার এমন নাক ছিটা মাহির রেগে গম্ভীর গলায় বলল, ফারহান, মাইশাকে নিয়ে যা এইখান থেকে, আমি যেটা চয়েস করব ও সেটাই পড়বে, অনেক হয়েছে যা ওকে নিয়ে। মাহির এর কথা শুনে মাইশা কিছু বলবে তার আগে মাহির বলল, আমার থাপ্পড় খেতে না চাইলে এখনই এইখান থেকে যা। মাহির ধমক খেয়ে মাইশা একেবারে যা দেখে ফারহান মনে মনে বলল, বেশ হয়েছে, এই বকা আগে দেওয়ার উচিত ছিল তোর। আমি তো দিলে আমার সাথে ৩৬৫ দিন কথাই বলবে না, এই যে এখনই বলছে না সামান্য লেহেঙ্গা পরলে মোটা লাগবে বলেছি তাই। এই বলে সে ইনোসেন্ট ফেস করে মাইশাকে বলছিল, যান, আজ মাহির পছন্দ করুক, অন্য দিন না হয় আমি আর তুমি একসাথে করব। এই বলে ফারহান মাইশাকে নিয়ে বের হয়ে গেল। তাদের যাওয়ার দিকে তাকিয়ে মাহির সেলসম্যানদের বলল, শুরি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এই বলে মাহির আবারও বলল, আমাকে উপরে ওই যে কর্নারেরটা, এরপর মাঝে থাকে আর একেবারে লাস্ট কর্নারে কাপড়গুলো নামান প্লিজ। মাহির এর কথা শুনে সেলসম্যানরা কাপড়গুলো নামাতে মাহির একবার দেখে বলল, সবগুলো প্যাক করে দিন। এই বলে সে রুবার দিকে তাকিয়ে বলল, তুমি আর কিছু নিবে? মাহির এর কথা শুনে রুবা বলল, না চলুন, আমার খারাপ লাগছে খুব, আর গুলো পরে করে নেব। রুবার খারাপ লাগছে বলতে মাহির রাফির উদ্দেশ্য বলল, রাফি, সকল সেলসম্যানদের বকশিস দিবি, আর এই ড্রেসগুলো সব ব্যাগ নিয়ে তুরা আই, আমি রুবাকে নিয়ে চলে যাচ্ছি। এই বলে মাহির সবাই সামনে রুবাকে এক জটকার কোলে তুলে নীল আর দোকান থেকে বের হয়ে গেল অন্যদিকে। সেলসম্যানরা খুশি হয়ে গেল, তাদের এতক্ষণের কষ্টের ফল তারা পেল তাই। কেনাকাটা করে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। শিহাব নিজের রুমে আস্তে আস্তে পা টিপে টিপে ঢুকল। ভেতরে ঢুকে দেখে রুমে মারিয়া নেই। শিহাব একটা বুকভরা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, যাক বাবা, বেঁচে গেলাম। ঘরের ডেঞ্জারাস ম্যাডামটা আপাতত নাই। কিন্তু সে রুমের ভেতর মাত্র 2 পা বাড়াতেই হঠাৎ ভেতর থেকে অত্যন্ত গম্ভীর আর ধারালো এক নারী কণ্ঠ গর্জে উঠল, স্টপ! এক পাও এগোবে না! মারিয়ার আকস্মিক ও গম্ভীর চিৎকারে শিহাবের পা দুটো দরজার চৌকাঠেই জমে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু এক কোণে ল্যাম্পশেডের হালকা নীলচে আলো জ্বলছে। রুমের মাঝখানে এক হাতে কুশন চেপে আর অন্য হাতে একটি কাঠের রুলার নিয়ে দেবীর মতো দাঁড়িয়ে আছে মারিয়া। পরনে সেই টকটকে লাল রক্তজবা শাড়ি,
তবে মুখের ভঙ্গি বেশ রাগী। শিহাব অবাক হয়ে বুকে হাত দিয়ে বলল, কি ব্যাপার মারি? এভাবে লেডি ডন সেজে মাঝরাতে দাঁড়িয়ে আজ কেন? কোনো ডাকাত পড়ল নাকি ঘরে? মারিয়া রুলারটা দিয়ে টেবিলের ওপর মৃদু আঘাত করে গম্ভীর কণ্ঠে বলল, ডাকাত পড়েনি, তবে ঘরে এক অপরাধী ঢোকার চেষ্টা করছে। আমি জাজ মারিয়া বলছি, শিহাব চৌধুরী, তোমার বিরুদ্ধে গম্ভীর অভিযোগ রয়েছে। শিহাব দরজায় হেলান দিয়ে ঠোঁট চেপে হাসি সামলে বলল, আচ্ছা, তা মাননীয় জাজ সাহেবা, এই নিষ্পাপ আসামির অপরাধগুলো শুনতে পারি? মারিয়া এক পা এগিয়ে তর্জনী উঁচিয়ে বলল, ১ নম্বর অপরাধ, তুমি আজ দুপুরে বাবার সামনে আমাকে বকা দিয়েছ। ২ নম্বর, আমাকে ইচ্ছা করে ফুচকা না খাইয়ে এনেছ। আর ৩ নম্বর অপরাধ, রাত করে ঘরে ফিরেছ, যেখানে তোমার নতুন বউ একা একা তোমার জন্য অপেক্ষা করছিল। শিহাব আর নিজের হাসি ধরে রাখতে পারল না। সে হো হো করে হেসে উঠে এক লাফে মারিয়ার কাছে চলে এলো। মারিয়া কিছু বুঝে ওঠার আগেই শিহাব ওর কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে নিজের বুকের সাথে একদম পিষে ফেলল। মারিয়া চমকে উঠে শিহাবের শার্টের কলার চেপে ধরে বলল, অ্যাঁ, শিহাব, ছাড়ো, আমি কিন্তু সত্যিই রেগে আছি। শিহাব মারিয়ার কানের লতিতে নিজের ঠোঁট আলতো করে ছুঁইয়ে ফিসফিস করে বলল, রাগ করার অধিকার তো তোমার আছেই সুইটহার্ট, কিন্তু আসামি কি সাজা এড়াতে কোনো ঘুষ দিতে পারে না? কথাটা বলেই শিহাব মারিয়ার চোখের সামনে মেলে ধরল একটি লাল রঙের ভেলভেট বক্স। ভেতরে আলো ঠিকরে বের হচ্ছে একটি চমৎকার হীরের রিং, আর সাথে মারিয়ার প্রিয় স্ট্রবেরি চকোলেট অনেকগুলো। মারিয়া চকোলেট আর আংটি দেখে চোখ বড় বড় করে তাকাল। শিহাব আংটিটা মারিয়ার অনামিকায় পরিয়ে দিয়ে মৃদু হেসে বলল, ফুচকা না খাওয়ানোর জন্য সরি, মারি। এবার জাজ সাহেবা অপরাধীকে মাফ করবেন তো? মারিয়া লাজুক হেসে শিহাবের বুকে মাথা লুকিয়ে বিড়বিড় করল, হু হু, ঘুষ দিয়ে সাজা মকুফ করানো হচ্ছে। এবার ছেড়ে দিলাম, কিন্তু পরের বার আমি আর তোমায় ক্ষমা করব না। শিহাব বাঁকা হেসে মারিয়ার চিবুকটা চেপে ধরে বলল, কিন্তু আমি তো আজ আপনাকে ছেড়ে দিচ্ছি না ম্যাডাম। এই সাজে জজ না সেজে অন্য সাজে সাজলে হয়তো বেঁচে যেতেন, বাট আজ আর ছাড়ছি না। কথাটা শেষ করেই শিহাব মারিয়াকে এক ঝটকায় ৫ কোলা করে কোলে তুলে নিল। মারিয়া ওমা বলে ভয়ে সে শিহাবের ঘাড় শক্ত করে জড়িয়ে ধরল। শিহাব তাকে পরম ভালোবাসায় কোলে নিয়ে বিছানার দিকে পা বাড়াল। রাত তখন প্রায় ২টো। মাহিরদের বাড়ির পরিবেশ একদম শান্ত। মাহির স্টাডি রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। তার চোখে হালকা ক্লান্তির ছাপ। এমন সময় ডোর ঠেলে ঘরে ঢুকল রুবা। হাতে গরম দুধের গ্লাস। রুবা টেবিলে গ্লাসটা রেখে মাহিরের পেছনে গিয়ে দাঁড়াল। তারপর পরম আদরে মাহিরের মাথায় নিজের নরম হাত দুটো বুলিয়ে দিয়ে চুলে আঙুল চালাতে লাগল। মাহির চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে পেছনে হেলান দিল। রুবার গায়ের মিষ্টি সুবাস যেন তার সব ক্লান্তি এক মুহূর্তেই দূর করে দিল। মাহির রুবার হাত দুটো টেনে এনে নিজের ঠোঁটের কাছে ধরে চুম্বন করল। এত রাতে জেগে আজ কেন, বার্ড? ঘুম আসছে না? কাল ভোরে বেরোতে হবে জানো তো। সারাদিন ঘুরে ঘুরেই তো ক্লান্ত হয়ে গেলে এখনো জেগে আজ কেন? আসলে কাল সকালেই তাদের কক্সবাজার ট্যুরের দিন ধার্য করা হয়েছে। ট্যুর থেকে ফিরে যেন বাড়তি ঝামেলা না পোহাতে হয়, তাই তারা বিয়ের কেনাকাটা আগেই সেরে ফেলেছে। সারাদিনের সেই শপিংয়ের ধকলে দুজনই বেশ ক্লান্ত। রুবা মাহিরের চিবুকে আলতো ছোঁয়া দিয়ে মিষ্টি গলায় বলল, আপনাকে কাজের মাঝে রেখে আমার ঘুম কিভাবে আসে বলুন তো? আপনার বুকে মাথা না রাখলে যে আমার ঘুম আসে না, তা কি আপনি জানেন না হিটলার বর? রুবার এমন আবদার শুনে মাহির হেসে উঠল। সে এক টানে রুবাকে সোজা নিজের কোলের ওপর বসিয়ে নিল। রুবা চমকে গিয়ে মাহিরের চড়া ঘাড় শক্ত করে পেঁচিয়ে ধরল। মাহির রুবার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, অফিসের একটা জরুরি ফাইল রেডি করছিলাম জান, নইলে কি আর আমার এই বাচ্চা বুকে বুকে জড়িয়ে ধরে এতক্ষণে ঘুম পাড়াতাম না।
কথাটা বলে মাহির রুবার কপালে নিজের ঠোঁট বসিয়ে আলতো করে বলল, চলুন ম্যাডাম, কাল সকালে খুব ভোরে উঠতে হবে। মাহির রুবাকে পরম ভালোবাসায় কোলে তুলে নিয়ে শোবার ঘরের দিকে আস্তে আস্তে হেঁটে গেল। ভোরের স্নিগ্ধ আলো ফুটতেই চারপাশটা আলোকময় হয়ে উঠল। মারিয়া সকালে চোখ খুলে দেখল শিহাব পাশে নেই। ভাবল হয়তো প্রতিদিনের মতো সকালে জগিং করতেই বাইরে গেছে। সে আলসেমি ভাঙতে ধীরে ধীরে বিছানা থেকে নেমে বারান্দার দিকে হেঁটে গেল। বারান্দায় দাঁড়িয়ে মারিয়া প্রথমে নীল আকাশের দিকে তাকিয়ে একচিলতে মিষ্টি হাসি দিল। কিন্তু চোখ দুটো যখন নিচে চত্বরের দিকে নামাল অমনি সে থমকে গেল। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। মাহির আর রুবা একদম ভোরে উঠেই রেডি হয়ে নিল। সময়ের অভাবে তারা ঘরে নাস্তা করারও সুযোগ পেল না। ব্যাগে সব প্যাক করে মাহির রুবাকে নিয়ে গাড়ি ছুটিয়ে সোজা কলেজের গ্যারেজে গিয়ে পৌঁছাল। সেখানে গিয়ে দেখা গেল অলরেডি সব স্টুডেন্টদের হইচই শুরু হয়ে গেছে। বাস প্রাঙ্গণে দাঁড়িয়ে তিশা, মিম, সায়মা সবাই আড্ডায় মশগুল। প্রফেসর হিসেবে মাহির দ্রুত নিজের দায়িত্ব বুঝে নিল, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নেওয়া, বাসের রুট চেক করা আর লাগেজ গুছিয়ে রাখা। সব তদারকি শেষে মাহির বাসের ড্রাইভারকে রওনা হওয়ার সংকেত দিল। বাস চলতে শুরু করল। মাহির আর রুবা বাসে উঠে দেখে ওদের সিট দুটো একদম পাশাপাশি রাখা হয়েছে। রুবা তো অবাক, মাহির স্যার প্রফেশনাল মানুষ, বাসে এক স্টুডেন্টের মাঝে তার পাশে কিভাবে সিট পেল। আসলে মাহির বাসের দায়িত্বে থাকলেও বাসের সিট প্ল্যানিং করছিল কলেজের অন্য শিক্ষকরা, যারা মাহির আর রুবার লুকিয়ে থাকা সম্পর্কের কথা জানতে পেরে মিষ্টি একটা প্ল্যান করে পাশাপাশি সিট বরাদ্দ করেছিল। বাসের পেছনে ফার্স্ট ইয়ারের ছায়রামণি গিটার বের করে গানের আসর বসিয়ে দিল। আজ এই বৃষ্টিভেজা রাতে আর হাওয়ায় হাওয়ায় ভাসিয়ে দিলাম গানে পুরো বাস যেন এক উৎসবের মঞ্চে পরিণত হল। মিম আর তিশা নাচে গানে পুরো বাস মাতিয়ে রাখল। দুপুরের দিকে বাস একটা সুন্দর হাইওয়ে রেস্টুরেন্টে থামল। সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া সারল। মাহির রুবাকে যত্ন করে খাইয়ে দিল, যদিও স্টুডেন্টদের আড়ালে চুপি চুপি তাদের চোখাচোখি আর হাতে হাত রাখার মিষ্টি রোমান্স থামল না। খাবার বিরতি শেষে বাস আবার ছুটল রোমাঞ্চের শহর কক্সবাজারের পানে। জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে রুবার ঘুম চলে এলো। সে মাহিরের কাঁধে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। মাহির পরম যত্নে রুবার কপালে জমে থাকা একগোছা চুল সরিয়ে দিল। অবশেষে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে বাস এসে পৌঁছাল কক্সবাজারের বিশাল সমুদ্রসৈকতের কাছে। বাসের জানালা দিয়ে নীল পানির ঢেউ আর বালুচর দেখেই সবাই আনন্দে চিৎকার করে উঠল। বাস থেকে নেমে সবাই হোটেলের দিকে পা বাড়াল। কিন্তু সেখানে গিয়ে মাহির আর রুবা বর্ষর এক সারপ্রাইজের মুখোমুখি হল। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের দুজনকে পুরোপুরি সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকেই সমুদ্রমুখী সবচেয়ে সুন্দর লাক্সারি হানিমুন স্যুট বুক করে রাখা হয়েছিল, যা তাদের অগোচরে। মাহির অন্য রুমে যেতে চাইলে কলেজের সহকর্মী স্যার তার হাতে একটি খাম তুলে দিলেন। খামটি খুলে ভেতরে থাকা কাগজগুলো দেখেই মাহির স্তব্ধ হয়ে গেল। সেখানে তাদের দুজন, মাহির আর রুবার জন্য আলাদা একটি পুরো লাক্সারি রুম বুকিংয়ের কনফার্মেশন স্লিপ রয়েছে। মাহির দ্রুত ওই স্যারের কাছে গিয়ে অবাক হয়ে বলল, এসব কি স্যার? আপনি কেন এসব করতে গেলেন? আর সব স্টুডেন্টের সামনে এটা না করলেও তো পারতেন। স্যার মাহিরের কথা শুনে মুচকি হেসে বললেন, আমি একা নই মাহির, সব স্টুডেন্ট আর শিক্ষকেরা মিলে তোমাদের এই সারপ্রাইজটা দিয়েছে। নাও এখন গিয়ে এনজয় করো। কথাটা বলেই তিনি মাহিরের কাঁধে চাপড়ে হেসে চলে গেলেন। অন্যদিকে রুবা তাদের বান্ধবীদের রুমে ঢুকতে চাইলে তিশা তাকে আটকে দিয়ে বলল, তুই আমাদের সাথে ঢুকছিস কেন রে রুহ? তুই তো এই কয়দিন অন্য একজনের সাথে থাকবি। রুবা ভ্রু কুঁচকে তিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, অন্য কেউ মানে? কার সাথে থাকতে হবে পরিষ্কার করে বলতো। তিশা, মিম আর সায়মা তিনজনই একে অপরের দিকে তাকিয়ে মিচকে হেসে উঠল। তিশা রুবার হাতে একটা কিকার্ড ধরিয়ে দিয়ে বলল, আমরা অত জানি না। এই নে ধর তোর রুম নাম্বার।
কথাটা শেষ করেই ওরা রুবাকে বাইরে রেখে ধাম করে রুমের দরজা বন্ধ করে দিল। রুবা হতভম্ব হয়ে একবার বন্ধ দরজার দিকে, আরেকবার হাতের রুম নাম্বারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের ট্রলি ব্যাগটা টেনে কাঙ্ক্ষিত রুম খুঁজতে লাগল। মাহির যখন তাদের জন্য বরাদ্দ করা বিশেষ রুমটার দিকে যাচ্ছিল, তখন দেখল দূরে রুবা ট্রলি ব্যাগ টেনে বিভ্রান্ত হয়ে হাঁটছে। মাহির এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি ট্রলি ব্যাগ নিয়ে এখনো ঘুরছ কেন, বার্ড? রুবা মাহিরকে দেখে যেন হাঁফ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, খুব ভালো হলো আপনার দেখা পেলাম। বলছি কি, এই রুম নাম্বারটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দিন না। মাহির হাতে থাকা স্লিপ আর রুবার রুম নাম্বার মিলিয়ে দেখে মুচকি হাসল। তারপর বলল, চলো আমার সাথে। সে রুবার হাত থেকে ট্রলি ব্যাগটা নিয়ে নির্দিষ্ট রুমের সামনে এনে ওকে দাঁড় করিয়ে দিল। তারপর রুবা কিছু বুঝে ওঠার আগেই মাহির বলল, ভেতরে যাও, আমি আসছি, বলে আপাতত সেখান থেকে সরে গেল। মাহিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রুবা আর কিছু না ভেবে রুমের ভেতরে ঢুকে লাইট অন করল। ভেতরে পা রাখতেই সে অবাক। রুমে কোনো রুমমেট বা অন্য কারো কোনো ব্যাগের নামগন্ধ নেই। রুবা নিজেকেই বলল, কি ব্যাপার, কেউ নেই কেন? হয়তো পরে আসবে। এত দীর্ঘ জার্নির পর রুবার শরীর বেশ ক্লান্ত লাগছিল। সে আর দেরি না করে ট্রলি খুলে কমফোর্টেবল ড্রেস বের করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে রুবা দেখল এখনো কেউ আসেনি। তাই সে আর কিছু না ভেবে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্তির কারণে মুহূর্তের মধ্যেই তার চোখে গভীর ঘুম নেমে এল। গভীর ঘুমের মাঝে রুবা হঠাৎ অনুভব করল, তার উদরে বা পেটে কেউ পরম আদরে হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। ছোঁয়াটা বড্ড চেনা আর ভীষণ পরিচিত মনে হলেও ঘুমের ঘোরে রুবা ভয় পেয়ে হঠাৎ চিৎকার করে উঠতে গেল। ঠিক তখনই তার কানের কাছে মাহিরের গভীর কণ্ঠ ভেসে এল, চুপ! চিৎকার করো না, বার্ড! মাহিরের চেনা কণ্ঠ শুনে রুবা আঁতকে উঠে ফিসফিস করে বলল, আল্লাহ! আপনি এখানে কি করছেন? পাশের রুমমেট চলে এলে কিন্তু বিপদ হবে, যান। প্লিজ, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। মাহির রুবার কথা শুনে হালকা হেসে রুবাকে পেছন দিক থেকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর রুবার ঘাড়ে ও কানের লতিতে ঠোঁটের মিহি স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল, কেউ দেখবে না মাই বার্ড। এই 4 দিন আমরা একসাথে এই এক রুমেই থাকব। কলেজের কর্তৃপক্ষ আর সব স্টুডেন্টরা মিলে আমাদের এই মিষ্টি সারপ্রাইজ আর হানিমুনের রুম বুক করে দিয়েছে। আর শোনো, স্টুডেন্টরা যে রিসোর্টে আছে, আমরা সেখান থেকে কিছুটা দূরে আলাদা এক কটেজে আছি। কথাটা বলেই মাহির এক ঝটকায় রুবাকে নিজের দিকে ঘুরিয়ে আনল। তারপর রুবার ঠোঁটে এঁকে দিল এক দীর্ঘ, তপ্ত ও নেশাক্ত চুম্বন। কিছুক্ষণ পর মাহির আলতো করে রুবার কপালে নিজের কপাল ঠেকিয়ে হেসে বলল, আজ তুমিও অনেক টায়ার্ড, সাথে আমিও, জান। তাই আজ আর কোনো দুষ্টুমি নয়। এখন চুপচাপ ঘুমাও। মাহিরের এমন মিষ্টি আর যত্নশীল কথা শুনে রুবা রক্তিম মুখে হেসে উঠে মাহিরের চওড়া বুকে নিজের মুখটা লুকিয়ে ফেলল। বাইরে তখন সাগরের বিশাল বিশাল ঢেউ পাড়ে আছড়ে পড়ার গর্জনে চারপাশের পরিবেশটাকে আরও রোমাঞ্চকর করে তুলছিল। চলবে।